নমস্কার প্রিয় দর্শক, ডিডি বাংলার পর্দায় আপনাকে আরও একবার স্বাগত জানাই। আপনারা দেখছেন আপনার ভীষণ পছন্দের অনুষ্ঠান প্রিয় দর্শক, আজকে চতুর্থ পর্ব। প্রতিবারের মতন আমরা যে চিঠির পাহাড় আমাদের কাছে চলে আসে, সেই চিঠির পাহাড় থেকে আমরা কয়েকটি চিঠি আপনাদের জন্য নিয়ে এসেছি এবং এই চিঠিগুলি আজকে ভীষণ গুরুত্বপূর্ণ। এই চিঠির কথা শুরু করার আগে কয়েকটা কথা আপনাদেরকে একটুখানি বলে দিই যে আপনারা যে শুধুমাত্র চিঠি পাঠাচ্ছেন আমাদেরকে বা আপনার মনের কথা শেয়ার করছেন, শুধু তাই নয়, আপনারা কিন্তু আস্তে আস্তে এই অনুষ্ঠানটিকে পৌঁছে দিচ্ছেন শুধুমাত্র বাংলা না, বাংলার বাইরে এবং সারা পৃথিবীর বিভিন্ন কর্নারে। আজকে যে দুজন আমার সঙ্গে রয়েছেন, প্রত্যেক দিনই তারা আমার সঙ্গে থাকেন। ইনফ্যাক্ট প্রিয় দর্শকের সব থেকে গুরুত্বপূর্ণ কাজটি তারা করে থাকেন, সেটা হচ্ছে চিঠি পড়া। সেই সুদেষ্ণা এবং সায়নিতা আজকে আমার সঙ্গে রয়েছে। সায়নিতা, আজকের প্রথম চিঠি। হ্যাঁ, আজকের প্রথম চিঠিটি লিখেছেন দক্ষিণ দিনাজপুর থেকে শ্যামল অধিকারী। গত 28শে জুন অর্থাৎ রবিবারে মন কি বাত অনুষ্ঠান প্রসঙ্গে উনি লিখেছেন, কলকাতায়, বিশেষ করে কলকাতায় যে ভারতীয় প্রযুক্তিতে তৈরি 3টি রণতরীর আত্মপ্রকাশের খবর, সেটি প্রধানমন্ত্রীর মুখে শুনে উনি খুব খুশি হয়েছেন। লিখেছেন ও চিঠিতে যে এ বিষয়ে পূর্ব যে এপিসোড হয়েছে প্রিয় দর্শকের, সেই এপিসোডেও উনি বলতে শুনেছেন। এবং বিশেষত আনন্দের ব্যাপার এটাই যে কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর থেকে এই যে যুদ্ধজাহাজ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী স্বয়ং, এবং তার যে আত্মপ্রকাশের গৌরবময় অনুষ্ঠান, সেটা দূরদর্শন কিন্তু সরাসরি সম্প্রচার করেছে। দূরদর্শনই, একমাত্র দূরদর্শনই কিন্তু এ ধরনের সম্প্রচার করে থাকে বলে উনি লিখেছেন এবং সেই জন্য উনি ভীষণ আনন্দিত। দূরদর্শনকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। এই প্রিয় দর্শকে আমরা যে বিষয় আপনি লিখেছেন সেই বিষয় নিয়ে আমরা কথা বলেছি, কিন্তু সেই বিষয়ে আরেকটু কথা আমরা বলবো, কিন্তু তার আগে মন কি বাতের কিছু ঝলক দেখে নিলে কেমন হয়। সম্প্রতি কলকাতায় একটি নৌ অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ হয়েছিল। সেখানে আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়কে ভারতীয় নৌবহরে অন্তর্ভুক্ত করা হয়। এই জাহাজগুলির নকশা থেকে শুরু করে নির্মাণ সবকিছুই দেশীয়। এরকম ধরনের কথাবার্তা শোনার পর কিরকম একটা মনে জোশ চলে আসে, তাই না? হ্যাঁ, মন কি বাতের এটি 135তম এপিসোড, যেটি নরেন্দ্র মোদীজি শুরু করেছিলেন আমাদের যে রেডিওর যে লেগেসি, রেডিও শোনা, রেডিওকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়া, রেডিওকে বাঁচিয়ে রাখা। যে রেডিও একটা সময় আমাদেরকে এন্টারটেনমেন্ট, অর্থাৎ যে ক্ষেত্রে বিনোদন আমরা বলি, সেই বিনোদনের একেবারে প্রথম সারিতে ছিল, সেই রেডিওকে বাঁচিয়ে রাখার একটি অনবদ্য প্রয়াস নরেন্দ্র মোদীজির এই মন কি বাত। এছাড়া যেটা বলছিলাম যে এই 3টি যুদ্ধজাহাজ নিয়ে কিছু কথা আমি আপনাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিই। সেটা হচ্ছে যে 3টি যুদ্ধজাহাজ, আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্রয়া, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে এবং মেক ইন ইন্ডিয়া প্রগ্রেসে তৈরি করা, এবং এই সমস্ত প্রযুক্তি তৈরি হয়েছে বা অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু আমাদের এই কলকাতাতেই, গার্ডেন রিচে। সেটা আমরা এর আগে প্রিয় দর্শকে বলেছি। তাই আপনি যে এত পুঙ্খানুপুঙ্খভাবে মন কি বাত শুনেছেন এবং আমাদেরকে আপনার চিঠি প্রেরণ করেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী চিঠি মীনাক্ষী দত্ত, উনি নৈহাটি থেকে লিখছেন। উনি লিখছেন, সম্প্রতি সকাল সকাল অনুষ্ঠানে শিল্পী পর্ণাভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গান শুনে ভীষণ ভালো লাগলো। পর্ণাভ নতুন প্রজন্মের শিল্পীদের মধ্যে একজন অন্যতম শিল্পী। তার গান তিনি আগেও শুনেছেন এবং স্বর্ণযুগের গান পর্ণাভর কণ্ঠে ভীষণই ভালো লাগে। ভবিষ্যতেও তিনি পর্ণাভর আরও অনেক গান শুনতে চান এবং তিনি পাশাপাশি নতুন প্রজন্মের আরও অনেক নতুন শিল্পীর গান শোনার অপেক্ষায় থাকবেন, তিনি জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে সকাল সকাল নিয়মিত দেখেন এবং আপনি আমাদের প্রিয় দর্শক, এটা জানতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আমাদের পরের চিঠিটি এসছে ফেসবুক থেকে। টালিগঞ্জ থেকে লিখছেন মীরা ব্যানার্জি। আমাদের খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান ক্যামেরা চলছে প্রসঙ্গে উনি লিখেছেন। ক্যামেরা চলছেতে সম্প্রতি একটি এপিসোড হয়েছে যেখানে পণ্ডিত তরুণ ভট্টাচার্যকে নিয়ে অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। উনি একজন প্রখ্যাত সন্তুর বাদক
এবং ওনার যে সুরের মাধুর্য, বাজনার মাধুর্য দিয়ে উনি শাস্ত্রীয় সঙ্গীতে একটা অনবদ্য জায়গা করে নিয়েছেন, সেই প্রসঙ্গে উনি চিঠিতে উল্লেখ করেছেন ওনার চিঠিতে যে ওনার জীবনের নানা কথা, খুঁটিনাটি তথ্য জানতে পেরেছেন এবং এই ধরনের গুণী শিল্পীদের আরো অনুষ্ঠান উনি ক্যামেরা চলছে পরবর্তী পর্বে দেখতে চান। আপনি যে সঙ্গীত অনুরাগী সেটা আপনার চিঠির ভাষা দেখলেই বোঝা যায়। পণ্ডিত তরুণ ভট্টাচার্য সন্তুর সাধনার এক জীবন্ত প্রতীক। 1957 সালের 23শে ডিসেম্বর হাওড়ায় জন্মগ্রহণ করেন। তার মা ছিলেন শোভারানী ভট্টাচার্য এবং বাবা ছিলেন সেতার শিল্পী রবি ভট্টাচার্য। ছেলেবেলাটা শুরু হয় গান বাজনার মধ্যে। আমি শুরু করেছি 5 বছর বয়স থেকে। তখন তো আমি টেবিলের তলায় লুকিয়ে পড়তাম, টেবিল ক্লথ বড় ছিল আমাদের, টেবিলের তলায় লুকিয়ে থাকতাম। বাড়িতে আমাদের একটা স্কুল ছিল, সাঁতরাগাছি মিউজিক একাডেমি। তখন আমি হাওড়ায় থাকতাম, আমার জন্ম তো হচ্ছে হাওড়াতে। যখন সন্তুরের কথা হলো, আমার মনে হয় সন্তুরের থেকে মেলোডিয়াস ইনস্ট্রুমেন্ট আর হতে পারে না। 100 তারের সম্মিলিত ঝংকার আমার মনে হয় সকলের কানে পৌঁছে যাওয়া উচিত। পরের চিঠিটি লিখছেন রুনা সেন পলতা থেকে। নারী.com অনুষ্ঠানে মীরাকে নিয়ে ঈশানীর যে যুদ্ধ, যে লড়াইয়ের গল্প, তার ভীষণ ভালো লেগেছে। ঈশানী এই ধারাগুলি বজায় রেখে নিজের জুয়েলারি এত সুন্দর করে উনি ডিজাইনিং করেন, তার জন্য তার জুয়েলারি দেশ বিদেশে অনেক খ্যাতি অর্জন করেছে এবং ঈশানীকে তিনি অনেক ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেছেন, মহিলা যারা সাস্টেনেবিলিটি প্রমোট করেন তাদের লোকাল বিজনেসের মাধ্যমে, সেই সব মহিলাদের নিয়ে যদি অনেক আরও কিছু পর্ব দেখানো হয় নারী.com অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে ভীষণ ভালো লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়েছেন। হ্যাঁ, অতি অবশ্যই সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে আমি কিছু কথা আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে সেই অনুষ্ঠানের কিছু ঝলক আপনাদেরকে দেখাতে চাই, কারণ আপনারা দেখুন যে এই জুয়েলারি মেকিংয়ে তার প্রোগ্রেস কতটা। আপনারা কি জানেন যে এই যে জুয়েলারি মেকিং, জুয়েলারি ডিজাইন সারা বিশ্বকে আমাদের এই ভারতবর্ষই শিখিয়েছে। একটা সময়তে যদি দেখা যায়, আপনারা যদি একটু ইতিহাসের পাতায় একটুখানি উল্টে দেখেন, আমাদের প্রতিটি গুহায়, যেমন অজন্তা ইলোরা বলুন বা আমাদের পুরনো স্কাল্পচার্স বলুন, স্ক্রিপচার্স বলুন, বেদ বলুন, সেখানেও দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আমরা জুয়েলারি দেখতে পাই এবং তার ডিজাইনস, তার এভরিথিং, তার আর্টিস্টিক নেচার আজও কিন্তু আমাদেরকে বিস্ময়ের দিকে নিয়ে যায়। এবং এটা জেনে ভালো লাগছে যে আজকের মহিলারা, আজকের নারীরা সেই জুয়েলারি ডিজাইন নিয়ে এতটা বেশি করে ধ্যান দিয়েছেন, এতটা বেশি করে সেটাকে ক্যারিয়ার হিসেবে দেখছেন, তার জন্যে একটা বিরাট থ্যাংক ইউ। আমাদের ভারতবর্ষ বরাবরই বিশ্বকে শিখিয়ে এসেছে যে নতুন নতুন জিনিস কিভাবে তৈরি করতে হয়, এবং এখানে আসে দূরদর্শনের কথা, যে দূরদর্শন এই প্রতিটি কাজ মানুষের কাছে প্রথমবারের জন্য এনে অনেক 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 মানুষকে উদ্বুদ্ধ করেছেন। পরের চিঠি লিখছেন পাঁশকুড়া থেকে নরেন সেন। সম্প্রতি হোক ফোক অনুষ্ঠানে এসেছিলেন জনপ্রিয় লোকশিল্পী স্বপন বসু। তাকে নিয়েই তার এই চিঠি। দুটো গান ওনার খুব খুব ভালো লেগেছে, একটি হচ্ছে নন্দলাল দেবদুলাল এবং থাকিলে ডোবাখানা হবে কচুরিপানা। তার সঙ্গে উনি লিখেছেন যে হোক ফোক অনুষ্ঠানের সেটটিও অসাধারণ। ইদানিংকালের যে অনুষ্ঠান, এটা দূরদর্শনের পর্দায় দেখানো হচ্ছে, নতুন দিনের সাথে তাল মিলিয়ে দূরদর্শন যে ধরনের উপস্থাপনা আমাদেরকে দিচ্ছে, সেটা আমাদের আশা আরও ক্রমশ বাড়িয়ে তুলছে।
উনি চেয়েছেন এরকম অনুষ্ঠান আরো হোক। আপনি যে দুটি গানের কথা বলেছেন সেটি শুধু আপনার নয়, আমার মনে হয় আমার মতন যারা শ্রোতা রয়েছেন বা আমাদের যারা নবপ্রজন্ম রয়েছে তাদের কাছেও অত্যন্ত সমানভাবে জনপ্রিয়। তাই সেই গানের কথা যখন হচ্ছে, তাহলে চলুন সেই গানের কিছু অংশ আমরা শুনে নিই এবং আপনাদের জন্য রেখে যাই। ও হে নন্দলাল, শুনছি নাকি মেয়ের বিয়ে, পাত্র কেমন দেখেলে? পাত্র খুবই ভালো, খাঁটি সৎ ব্রাহ্মণের ছেলে, চোখ দুটো যা টেরা, একটা ঠ্যাং ফোড়া। দেখো তুমি কি কর্ডগুলো ইউজ করেছে ভাবো। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, কোমরি স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে কচুরি পানা, বাঘে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, কোমরি স্বভাব তো কখনো যাবে না। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আর আগুনের স্বভাব যেমন সবকিছু পোড়ায়। আরে জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে ধায়, আর আগুনের স্বভাব যেমন সবকিছু পোড়ায়। আর সার্বকারী স্বভাব যেমন রক্ত চুষে খায়, আর সার্বকারী স্বভাব যেমন রক্ত চুষে খায়। থাকে না ধরিলে বস্তু কাঠে উইব পায়। যখনই গানের কথা আসে সায়নিতা, আমার মনে হয় গান ভগবানের দেওয়া একটি শ্রেষ্ঠ মাধ্যম, যেখানে সরাসরি তার কাছে পৌঁছানো যায়, তাই নয় কি? তাই আর বেশি কথা বলবো না, এই মাধুর্য থাকুক। পরের চিঠি এসেছে দেবপর্ণা দত্ত লিখেছেন রানীগঞ্জ থেকে। উনি আজকের রান্না অনুষ্ঠান নিয়ে লিখেছেন। উনি লিখছেন কিমা মাটার রেসিপিটি তার ভীষণই ইউনিক লেগেছে। বাঙালিয়ানা ও মুঘলাই এই স্বাদের মেলবন্ধন এই রান্নাটিকে আরও আকর্ষণীয় করে তুলবে বলে তার মনে হয়, এবং এই রান্নাটি পরোটা, রুটি এবং ভাত সব কিছুর সঙ্গে খেতেই কিন্তু দারুণ লাগবে। এই রকম আরও নতুন নতুন সুন্দর, সহজ এবং স্বাস্থ্যকর রান্না এই অনুষ্ঠানের মাধ্যমে যদি তিনি দেখতে পান, তার ভীষণই ভালো লাগবে। সত্যি চিঠিগুলো এমন করে সাজানো না, একবার গান, একবার মন কি বাত, তারপরে আবার রান্না, খাওয়া দাওয়া, সব শুদ্ধ মিলিয়ে একেবারে অসাধারণ মেলবন্ধন আমাদের এই চিঠির যে কালেকশন। সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আপনি যে রান্নার কথা বললেন, সেই রান্নার বিশেষণ শুনে এবং রান্নার ডেসক্রিপশন শুনে সুদেষ্ণার কাছে আমারই একবার দেখতে ইচ্ছে করছে রান্নাটা। তাহলে আপনাদের বা দেখতে ইচ্ছে করবে না কেন? কিমা মাটার উপকরণ: মাটন কিমা, মটরশুঁটি, পেঁয়াজ কুচি, টক দই, হলুদ গুঁড়ো, টমেটো পিউরি, সাদা তেল, কুচনো ধনেপাতা, গোটা শুকনো লঙ্কা, গরম মশলার গুঁড়ো, কসুরি মেথি, রসুন বাটা, ঘি, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, নুন, গোটা গরম মশলা, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। যারা মিস করেছিলেন তারা লিখে নিয়েছেন। তো এই রেসিপিটি আমার মনে হয় সন্ধেবেলা প্রতিটি বাচ্চার একটা অদ্ভুত ডিম্যান্ড থাকে কিছু একটা মুখরোচক খাবার, বা রাত্রিবেলা কাজ সেরে ফেরার পর আমার মনে হয় আজকে একটুখানি ভালো খাবার খেলে ভালো হতো, কিন্তু বাইরের খাবার খেতে ইচ্ছা করছে না, ঘরে বেশ সুন্দর গুছিয়ে একটা সুন্দর পদ খেতে পারলে ভালো হতো। আমার মনে হয় তাদের জন্য এটি একটি গ্রেট রেসিপি। রান্না হলো, এবার পরের চিঠি বিষয়বস্তু মা দ্য বস। এই অনুষ্ঠান প্রসঙ্গে উনি লিখছেন, অনুষ্ঠানটি ওনার খুব খুব ভালো লাগছে। সম্প্রতি একটি এপিসোডে দেখানো হয়েছে তিনজন অভিনেতা, আমাদের জনপ্রিয় তারকা জুটি আর কি, তাদের মায়েদের সাথে এসেছিলেন। অভিনেতা গোপাল তালুকদার, অভিনেত্রী অনিন্দিতা দাস এবং শ্যামাশিস পাহাড়ি তাদের মায়েদের সঙ্গে এসেছিলেন। পর্বটি ওনার বিশেষভাবে ভালো লেগেছে বলে উনি জানিয়েছেন। ওনাদের জীবনের নানা টুকিটাকি ঘটনা উঠে এসেছে কথাবার্তায় তাদের।
এবং এই যে মা তো শুধুমাত্র সন্তানকে জন্ম দেন না, সন্তানকে নিজের সমস্ত শক্তি দিয়ে সারাটা জীবন ধরে লালন পালন করেন। এই মেলবন্ধনের ব্যাপারটা কিন্তু অনুষ্ঠানটিতে ফুটে ওঠে। এই নতুন ধরনের অনুষ্ঠান গেম শোয়ের আকারে দেখার জন্য উনি দূরদর্শনকে সাধুবাদ জানিয়েছেন। আপনি আমাদেরকে এত সুন্দর করে এই যে পুরো বক্তব্য আপনি আমাদের কাছে পাঠিয়েছেন তার জন্য। এবং হ্যাঁ, সত্যি কথা, মায়েরা যে শুধুমাত্র লালন পালন করেন তাই নয়, মায়েরা আমাদেরকে শক্তি যোগান, আমাদের ভেঙে পড়ার মুহূর্তে আমাদেরকে শেখান যে কি করে উঠে দাঁড়াতে হয়। আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি অধ্যায় হলো পড়াশোনা, সেই পড়াশোনাতে সাপোর্ট করেন। আমার মনে হয় যারা এই মুহূর্তে আমাকে শুনছেন, আপনি কোথাও না কোথাও বিশ্বাস করবেন যে আপনার জীবনে প্রথম হোম টিউটর ছিলেন আপনার মা। তাই এই যে এতক্ষণ ধরে কিছু ইমোশনাল কথা আমরা শুনলাম, আমার মনে হয় এরপরে এই মা দা বস এই এপিসোডটির কিছু ঝলক আপনাদের জন্য রেখে যাই। पिया तू अब तू आजा, शूलों सामन दहके आके बुझा जा, तन की ज्वाला ठंडी हो जाए, ऐसे गले लगा जा, आ आहा आ आहा आ आहा आ आहा। মনিকা, ও মাই ডার্লিং, মনিকা, ও মাই ডার্লিং। সত্যি কথা, মা দ্য বস কথাটির মধ্যেই কিন্তু মানে ভীষণ একটা মেসেজ যায় যে সত্যি ঘর এবং বাইরে সব জায়গায় মায়েরা বসই হয়। আমাদের কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, পশ্চিমবঙ্গের বাইরে এবং দেশ বিদেশ নানান জায়গা থেকে অনেক চিঠি আসে। আজকের চিঠিটি যেমন এসেছে ইমন ব্যানার্জি লিখেছেন দিল্লি থেকে। উনি লিখেছেন কাছে দূরে অনুষ্ঠানটি ওনার ভীষণ ভালো লাগে এবং উনি পশ্চিমবঙ্গের বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা সম্পর্কে জানতে পারেন নিজের ঘরে বসেই। সম্প্রতি কাছে দূরে অনুষ্ঠানে মুকুটমণিপুরের সুন্দর দৃশ্য দেখানো হয়েছিল, তার ভীষণ ভালো লেগেছে। সবুজ পাহাড়, নীল জলের সৌন্দর্য তার মন ছুঁয়ে গেছে। আপনার কিছু কোশ্চেন ছিল যে মুকুটমণিপুর আপনি কিভাবে যাবেন, বা সেখানে কোনো সরকারি বা বেসরকারি হোটেল বা কোনো ব্যবস্থাপনার কোনো ইনফরমেশন এই পর্বে আছে কিনা আপনাকে একটু বলবো। আমাদের ইউটিউবে আপলোড আছে, ইউটিউব হ্যান্ডেলসে, সেখানে গিয়ে এই এপিসোডটি আপনি একবার দেখুন। সেখানে মনে হয় কিছু ডিটেলস আপনি পেয়ে গেলেও যেতে পারেন। যদি না থাকে তাহলে আপনার এই বক্তব্য আমরা সংশ্লিষ্ট দপ্তরের কাছে পৌঁছে দিচ্ছি। পরের চিঠিটি স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে এসেছে। বীরভূমের লাভপুর থেকে সুজয় সিনহা লিখছেন, শৈশবে কিডনি সংক্রান্ত সমস্যা নিয়ে একটি অনুষ্ঠানের কথা উনি লিখেছেন। শৈশবে কিডনির সমস্যা মূলত জন্মগত ত্রুটি, বংশগত সমস্যা বা মূত্র সংক্রান্ত সংক্রমণ থেকে হতে পারে এবং এই প্রসঙ্গেই দূরদর্শনের সম্প্রতি একটি অনুষ্ঠান হয়েছিল নিজের স্বাস্থ্য নিজেই জানো। অনেক খুঁটিনাটি তথ্য সেই অনুষ্ঠানে উনি দেখতে পেয়েছেন, তাই উনি জানিয়েছেন এই ধরনের স্বাস্থ্য সংক্রান্ত অনুষ্ঠান দূরদর্শনে অনেক দেখানো হয়, উনি খুব উপকৃত হন এবং আরও এই ধরনের অনুষ্ঠান উনি দেখতে চান পরবর্তীতে। শৈশবকালে এমন কিছু রোগ আমাদের সামনে আসছে, বিশেষ করে কোভিড-19-এর পরে, যেটি অনেক সময়তে বড়দের মধ্যে দেখা যায়। আজকে শৈশব যে কালটা, সেই কালের মধ্যে যারা শিশু বা যারা কিশোর, তাদের মধ্যেও কিন্তু সেই ধরনের কিছু ডিফর্মিটিস, কিছু রোগ দেখা যাচ্ছে এবং সেই জন্যেই দূরদর্শন এমন কিছু অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসে যেখানে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। আপনারা যদি এগুলো শোনেন তাহলে আপনারা তো উপকৃত হবেনই, আমরাও উপকৃত হব। তাই আমার মনে হয় এই পর্বের কিছু গুরুত্বপূর্ণ অংশ আপনাদেরকে আরও একবার শোনানো খুব দরকার। বয়স্কদের মানে অ্যাডাল্ট এজে যে সমস্যাগুলো হয়, যাকে মানে দীর্ঘমেয়াদী যে সমস্যাগুলো, যার জন্য কিডনি একদম বিকল হয়ে গেছে, কিডনি কাজ করছে না, ওদের ডায়ালিসিস লাগছে বা কিছু কিছু ক্ষেত্রে ট্রান্সপ্লান্টও লাগছে, সেগুলো কারণ অনেকটা লাইফস্টাইল সংক্রান্ত, যেমন ক্রনিক কিছু ডিজিজ যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, সেগুলো রিলেটেড। উল্টো দিকে শিশুদের ক্ষেত্রে দেখা গেছে, শিশুদের ক্ষেত্রে যখন এই দীর্ঘমেয়াদী কোনো সমস্যা, যে যাতে কিডনি অনেক দিন ধরে কাজ করে না বা সারা জীবনই কাজ করবে না, সেগুলো বেশিরভাগই দেখা গেছে জন্মগত। বর্তমানে একটি রোগের কথা খুব উঠে আসছে, সেটা হচ্ছে
যেটাকে আমরা ইউটিআই বলি, সেই ইউটিআই এর যে বিশেষত্ব রয়েছে সেটি হচ্ছে যে সবসময় একটা ইরিটেটিং নেচার এবং নানান ক্ষেত্রে ভমিটিং টেন্ডেন্সি, জ্বর, এরকম বিভিন্ন জায়গা থেকে আমরা খবর পাচ্ছি। বিশেষ করে এই স্কুলের ছুটিটা শেষ হওয়ার পরেই অনেক বাচ্চারা এমন একটা অদ্ভুত জ্বরে ভুগছে যে অনেকেই এটাকে আশঙ্কা করছেন ইউটিআই হলেও হতে পারে। তাই আপনাদেরকে বলবো, যদি এরকম কোনো সিমটম আপনারা আপনার শিশুদের মধ্যে দেখেন তাহলে অতি অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করুন। সুস্বাস্থ্য তো রয়েছেই, এছাড়া আরও অনেক অনুষ্ঠান রয়েছে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন, ডাক্তারদের সাথে কথা বলতে পারেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মতামত প্রেরণের জন্য। পরবর্তী চিঠি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এসেছে। রাহুল সিনহা রাজারহাট নিউ টাউন থেকে লিখছেন, দ্য লেজেন্ড অনুষ্ঠানে সুজয় ভৌমিক ও বৃষ্টিলেখা নন্দীর কণ্ঠে আর.ডি. বর্মনের জন্মদিন উপলক্ষে উপস্থাপিত গানগুলি তার ভীষণ ভালো লেগেছে। আর.ডি. বর্মন অর্থাৎ পঞ্চম দা ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতের সুরের জাদুকর। তার অসাধারণ সুর ভারতীয় চলচ্চিত্র সঙ্গীতে এক যুগান্তকারী বিপ্লব এনে দিয়েছিল। এই যে অনুষ্ঠানটির নাম দি লেজেন্ড, আমার মনে হয় লেজেন্ডসদেরকে নিয়ে যত কথা বলবো তত কম হয়ে যাবে এবং এই অনুষ্ঠানটি সারা রাত সারা দিন ধরে চলতে থাকবে। আর.ডি. বর্মন এমনই একটি নাম, এমনই একটি অধ্যায় আমাদের মিউজিক্যাল এরাতে, যাকে নিয়ে কথা বললে আমার মনে হয় আজকের এই অনুষ্ঠান শেষ হবে না। তাই কথায় নয়, গানে আমরা তাকে আরেকবার একটু শুনে নিই। एक मैं और एक तू दोनों मिले इस तरह, एक मैं और एक तू दोनों मिले इस तरह, और जो तन मन में हो रहा है ये तो होना ही था। एक मैं और एक तू दोनों मिले इस तरह, हो एक मैं और एक तू दोनों मिले इस तरह, और जो तन मन में हो रहा है ये तो होना ही था। চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে আজ কত পর যে, চোখে নামে বৃষ্টি, বুকে ওঠে ঝড় যে, তুমি তো আমারই ছিলে আজ কত পর যে, তুমি তো আমারই ছিলে আজ কত পর যে। আর.ডি. বর্মনকে নিয়ে কথা হচ্ছিল। আর.ডি. বর্মনের গানের যে প্রশংসা সেটা তো আমরা সকলেই জানি, তিনি কত রকমভাবে বিদেশি গানকে ইন্ডিয়ান যে মোড়ক সেইটিতে প্রেজেন্ট করেছেন আমাদের সকলের সামনে। কিন্তু তার একটা অদ্ভুত দিক ছিল, আপনারা জানেন কিনা জানি না, যারা জানেন তারা অতি অবশ্যই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য বলে দিই। আর.ডি. বর্মন এমন একজন মানুষ ছিলেন যিনি যে কোনো শব্দ শুনে তার স্কেল বলে দিতে পারতেন। পরের চিঠিটি লিখেছেন তারকেশ্বর থেকে নবকুমার জানা। ওনাকে সবার আগে আমি শুভেচ্ছা জানাবো, কারণ উনি চিঠির প্রথমে আমাদের প্রিয় দর্শক পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়েছেন, লিখেছেন খুব ভালো লাগছে অনুষ্ঠানটি দেখতে। আর প্রিয় দর্শক পরিবারের কাছে উনি যে বিষয়ে চিঠি লিখেছেন সেটি সেরা পরিবার নিয়ে। পরিবার মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, আর এই দুটি ভিন্ন পরিবারের মধ্যে মেলবন্ধন ঘটে কিন্তু সেরা পরিবার অনুষ্ঠানে, যেখানে হাসির ছলে, গল্পে, আড্ডায় একটা জমজমাটি গেম শো অনুষ্ঠিত হয় এবং ওনার এই অনুষ্ঠানটি ভীষণ ভালো লাগে। চিঠিতে উনি লিখেছেন, আমিও পরিবারের সব সদস্যদের সঙ্গে বসে এই অনুষ্ঠানটি উপভোগ করি। আমি নিজেও আমার পরিবারের সাথে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আপনাদের ডিডি বাংলার দপ্তরে চিঠি অলরেডি পাঠিয়ে দিয়েছি, অপেক্ষায় রয়েছি। পরিবার সম্পর্কে যদি কথা বলতে হয় তাহলে পরিবার একটা জায়গায় আমি পড়েছিলাম, সামওয়ান রোট দে
ফ্যামিলি ইজ আ বাঞ্চ অফ স্টিক্স, যেটাকে ভাঙা যায় না। তাই পরিবার সম্পর্কে যখন কথা হয়, তাহলে আমার মনে হয় এই সেরা পরিবারের কিছু অংশ আমরা দেখে নিই। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মিক্সা ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেদিন। শোনো কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষা দেখি তোমার চুলের মতো বিক্ষোভ ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো, মন হারালো হারালো মন হারালো সেদিন। দেখলেন তো সেরা পরিবারের কিছু অংশ। আর পরিবারের কথা যখন আসে, আমার মনে হয় সুদেষ্ণা এবং শান্বিতার কাছে যে চিঠির ঝুলি ছিল, আমার মনে হয় সেটি শেষ হয়েছে। প্রিয় দর্শক, এমনই একটি অনুষ্ঠান যেখানে আপনার মনের কথা আপনি শুধুমাত্র চিঠি সহকারে নয়, আমাদের যে ফেসবুক হ্যান্ডেল রয়েছে বা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল রয়েছে, আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেও আপনি আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এছাড়া আমাদের একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 9433007148, সেখানেও আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে পাঠাতে পারেন। আর ইমেল আইডি রয়েছে প্রিয় দর্শক ddbangla@gmail.com, সেখানেও আপনি আপনার মূল্যবান বক্তব্য মেল আইডির মাধ্যমে, ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। অতি অবশ্যই আপনার নাম এবং আপনি কোথা থেকে লিখছেন সেটি আমাদেরকে জানাতে ভুলবেন না।